শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, হেমন্তের মাঝামাঝি সময় থেকে শীতের শেষ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকে। তেমন কোনো বৃষ্টিপাত হয় না। এ সময়ে শহর কিংবা গ্রামে হালকা থেকে ভারী কুয়াশা থাকে। দেশের নদী তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ বেশি থাকে। কুয়াশার পরিমাণ কম বা বেশি হোক না কেন, সাধারণত এই ধরনের শুষ্ক আবহাওয়ায় বায়ু দূষণ বাড়ে। বন্ধুরা, আর আমাদের প্রিয় মহানগরী ঢাকার আবহাওয়া দেশের অন্যান্য শহরের আবহাওয়ার তুলনায় একটু বেশি দূষিত থাকে। এখানে যেমন জনসংখ্যার ঘনত্ব বেশি, তেমনি যানবাহন, শিল্প, কলকারখানার পরিমাণও বেশি। এই শহরের বাতাসে ধূলিধর পরিমাণও বেশি থাকে। এই সময়ে ঘরের বাইরে গেলে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, যাতে শ্বাস প্রশ্বাসের সময় সরাসরি ধুলোবালি নাকের ভেতর প্রবেশ করতে না পারে। আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এসব ময়লা ধূলিকণা বাতাসে মিশে বাতাস দূষিত করে। দূষিত বায়ু গ্রহণে পাশাপাশি বাতাসে উপস্থিত ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, মিথেন থেকে শুরু করে একাধিক ক্ষতিকর উপাদানের প্রভাবে অ্যাজমা, ফুসফুসে সংক্রমণ, হাঁপানি সহ একাধিক রোগও হতে পারে। বন্ধুরা, প্রতিদিনের এই যানবাহন, কলকারখানার দূষণ থেকে পালিয়ে যাবার কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে আমাদের সচেতন হতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিকেও বায়ু দূষণ রোধে কাজ করতে হবে। রাজধানী সহ দেশের প্রধান শহরগুলোর বায়ু দূষণ নিয়ন্ত্রণে পানি ছিটানোর যানবাহন আছে। এসব ওয়াটার স্প্রে ধুলা দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত কাজে লাগাতে হবে। প্রিয় শ্রোতা, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকলের শরীরেই বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। এটি ক্ষণস্থায়ী হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। গবেষকদের মতে বায়ু দূষণের প্রভাবে অন্তঃসত্ত্বার শরীরেও নানা সমস্যা হয়। এজন্য বাচ্চারও ক্ষতি হতে পারে। বায়ু দূষণের জেরে অসুস্থ হওয়া এবং মৃত্যুর একটি দীর্ঘ পরিসংখ্যান রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে, যেখানে বলা হয়েছে সমস্ত রোগ এবং মৃত্যুর 29% ফুসফুসে ক্যান্সারের কারণে হয়। এর প্রধান কারণ বায়ু দূষণ। তাই বায়ু দূষণের স্থায়ী সমস্যা সমাধানে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমন আহ্বান রেখে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আয়োজনে। আজকের মহানগর উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি খান নাজম ই এলাহি, আমি ফাতেমা জেবুন্নেসা মুনিয়া। বন্ধুরা, চলুন জেনে নেই আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে। শুনতে পাবেন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকে ঢাকা। জেগে ওঠা বাংলাদেশ পর্বে শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন রয়েছে। শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব। প্রিয় বন্ধুরা, মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন অদিতি মহসিনের কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান। 52-53 গলি পর্বে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকার বিভিন্ন স্থান, অলিগলি ও রাস্তার নামের পরিচিতি নিয়ে একটি কথিকা। শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে জনকল্যাণমূলক বার্তা তো থাকছেই। আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আজ রাজধানীতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরের যেসব এলাকায় আজ দোকানপাট ও বিপণী বিতানসমূহ বন্ধ থাকবে সে সংক্রান্ত তথ্য। মোহাম্মদ জাকির হোসেনের তৈরি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে হারমোনিয়া ফিলিং শীর্ষক ভিন্ন এক প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকা। ধানমন্ডির ২৬ মিরপুর রোডে অলিয়াস ফ্রসেস কার্যালয়ে আজ সন্ধ্যে ৬টায় এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। চলবে ২৬শে নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বডি অ্যান্ড দ্য ম্যাপ চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডি ২৭-এর বেঙ্গল শিল্পালয়ের লেভেল ৪-এ।
10 জন শিল্পীর আঁকা শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী খোলা থাকবে রোববার ব্যতীত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া দেশবরেণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেদের 72টি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদে কণা শীর্ষক প্রদর্শনী চলছে বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে। এই প্রদর্শনীও খোলা থাকবে রোববার ছাড়া বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। লালমাটিয়ার সি ব্লকের 2 নম্বর বাড়িতে গ্যালারি দ্য ইলিউশনসে চলছে 10 জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে শ্রাবণের রঙের শীর্ষক প্রদর্শনী। এই প্রদর্শনী খোলা থাকবে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। স্বজন প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করতে পারেন আমাদের এসব আয়োজন। আর হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয়। প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেরাপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর 10, 11, 12, 13 ও 14, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিএচএস, ওল্ড ডিএচএস, কাকলি, তেজগাঁও, পুরান বিমানবন্দর এলাকা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান 1-2, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবোধ, ধলপুর, সায়দাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ি একাংশ, শনিরাখড়া, দুনিয়া, রায়েরবাগ, সানারপাড়া দিনের পূর্বভাগে অর্ধদিবস বন্ধ থাকবে। এসব এলাকার উল্লেখযোগ্য মার্কেটগুলোর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান 1 ও 2, গুলশান পিঙ্ক সিটি, মোল্লা টাওয়ার, আলামিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশাররফ শপিং সেন্টার, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট। সুপ্রিয় শ্রোতা, আজকের ঢাকা এই পর্যন্তই। প্রিয় শ্রোতা, শুনছিলাম আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। উচ্চারণে ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে, অনেকে আহত হয়েছেন। যাদের রক্তে রচিত হয়েছে স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। 2024 জুলাই বিপ্লবে আহত এবং শহীদদের স্মরণে জেগে ওঠা বাংলাদেশ পর্বে এবারে শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন। গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন মামুনুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি, যখন রাজপথে ছাত্র জনতা নেমে আসে তখন ফ্যাসিস্ট সরকার তাদের উপর দমনপীড়ন চালান, এক পর্যায়ে তাদের উপর গুলি চালানো হয়। এতে অনেকে শহীদ হয়েছেন, আবার অন্যদিকে অনেকে আবার হয়েছেন মারাত্মক আহত। প্রিয় শ্রোতা, এসেছি মহানগরীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের 4র্থ তলায়। আমরা জানি যে এই 4র্থ তলাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যাপক সংখ্যক আহত রোগী এখানে রয়েছে এবং তাদের সুচিকিৎসা এখানে হচ্ছে। কথা বলছি তাদেরই একজন। ভাই, আপনার নামটা, পরিচয়টা? আমি মোহাম্মদ শাহাদাত হোসেন খান মিশন। আমার গ্রামের বাড়ি মাদারীপুর, শিবচর থানা, ঢাকা বাড্ডা এলাকায় থাকি। তো কীভাবে আসলে সেই দিনের ঘটনাটি ঘটলো যদি আমাদের শ্রোতাদের বলেন। আমি গত 19 জুলাই থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। 19 জুলাই আমার রাবার বুলেট লাগে। তো রাবার বুলেট লাগার পরে আমি বাসায় প্রায় 10 দিনের মতো ছিলাম। পরবর্তীতে 3 তারিখে আন্দোলনে আসি। 3 তারিখে আন্দোলন করি। আন্দোলন করে শহীদ মিনার থেকে আমরা সহি সালামতে বাসায় যেতে পারি। 4 তারিখে সকাল আবার আন্দোলনে আসছি। আসার পরে আমরা সারাদিন আন্দোলন করছি। 5টা নাগাদ আমি কারণ বাজারে গুলিবিদ্ধ হই। তখন কি আপনি বুঝতে পেরেছেন আপনি গুলিবিদ্ধ হয়েছেন? হ্যাঁ, আমার ফার্স্ট একটা গুলি লাগছে। লাগার পরে আমার মাথায় একটা পতাকা ছিল, পতাকাটা খুলে আমি পাটা বাঁধি। তখন আমার হাড় ভাঙে নাই আর রক্তও ছিঁড়ে নাই, শুধু মাংস ছিঁড়ে বের হয়ে গেছে গুলিটা। তো পরবর্তীতে ওইটা বাঁধার পরে কিছুক্ষণ পরে আমার চোখের সামনে একটা ছেলে গুলি খায়, 15-16 বছর বয়স হবে। তো ওরে আমি ধরতে যাই, ওরে আমি ধরে উঠে দিই একটা রিক্সায়। ওরে উঠে দিয়েই আমি এই গুলিটা খাই। এই গুলিটা লাগার পরে আমার পাটা ভেঙে যায়। মিনিমাম 50টা টুকরো হয়েছে পাটা। তো আমি যখন দেখতে পাই যে আমার পাটা 2 টুকরো হয়ে গেছে, তখন আমার বন্ধুদেরকে বলি, আমার সাথে আমার 2টা বন্ধু ছিল, ওদেরকে বলি যে আমার তো পা ভেঙে গেছে, আমার তাড়াতাড়ি হসপিটালে নিই। আমি ওদেরকে বলছি আমাকে বাডেমে নিয়ে চল। বাডেম কাছে ছিল। তো বাডেমে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে একটা পাকা ব্যান্ডেজ দেওয়া হয়। পাকা ব্যান্ডেজ দেওয়ার পরে আমাকে তারা বলে যে আপনি ঢাকা মেডিকেল অথবা অর্থোপেডিক পঙ্গু হসপিটালে চলে যান। তো
তো আমি পঙ্গু বেছে নেই, কারণ আমার পাটা ভেঙে গেছে, তো সেই জন্য আমি পঙ্গুর কথা বলি। পরবর্তীতে আমার বন্ধুরা আর ঢাকা ভার্সিটির কয়েকটা ছেলেরা ছিল, আর মোহাম্মদপুরের একটা ছেলের সাথে পরিচয় হয়, ওরা আমাকে নিয়ে আসে এখানে। 4 তারিখ রাত 8টার নাগাদ এখানে আসি, তারপর থেকে এখানেই আসি, এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছি। আরও মিনিমাম 2 থেকে 3 মাস লাগবে আমার। একটা বিশাল একটা কষ্ট এবং ক্ষোভের ভিতর থেকেও আপনার নতুন বাংলাদেশ পেয়েছেন। কি আশা করছেন, কি স্বপ্ন দেখছেন এখন? আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছি। আমরা তো ছাত্র না, আমরা ছাত্র না হলেও আমার ছোট মিনিমাম 20টা ভাই বোন আছে, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো, এরা তো পড়াশোনা করে। আমার কথা হচ্ছে চাকরি মেধাই হোক, চাকরি কখনো ওই বাপের ক্ষমতায় বা মার ক্ষমতায়, নানার ক্ষমতায়, দাদার ক্ষমতায় চাকরি না হোক, এটা আমি চাই। আর দ্বিতীয়ত নতুন বাংলাদেশের কথা যেটা বললেন, নতুন বাংলাদেশে আমরা নতুন কিছু চাই। ধনী গরিব এদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, সবাই যেন রাষ্ট্রের নাগরিক হিসেবে বসবাস করতে পারে, সবার জন্য যেন সমান সুযোগ সুবিধা থাকে, এটাই আমাদের চাওয়া ডক্টর ইউনূস স্যারের কাছে। অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। এর সাথেই শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ। প্রিয় শ্রোতা, শুনছিলেন জেগে ওঠা বাংলাদেশ পর্বটি। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের প্রিয় পর্ব বাঁধন এই বাঁধন, যেখানে আপনাদের চিঠিপত্র এবং ইমেইলের উত্তর দেয়া হয়। গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী। অগ্রহায়ণের এই সময় প্রকৃতিতে শীতের আভাস। শীতের সময়ে চারপাশের প্রকৃতিতে নানা রকম পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসেও কিন্তু অনেক পরিবর্তন এবং নতুনত্ব চলে আসে। কারণ এই সময়ে বাজারে প্রচুর শাকসবজি দেখা যায়। তরতাজা এসব শাকসবজির পুষ্টিগুণ যেমন, তেমনই আমাদের সুস্বাস্থ্যের জন্যেও খুবই কার্যকর। তবে অনেক সময় দেখা যায় পরিবারের ছোট্ট শিশুরা শাকসবজি খেতে আগ্রহী হয় না, ফলে ব্যাহত হয় তাদের শারীরিক বৃদ্ধি। আসুন সচেতন হয়ে এ ব্যাপারে, যাতে পরিবারের ছোট্ট সদস্যটি শাকসবজি খেতে অভ্যস্ত হয়ে ওঠে ছোটবেলা থেকেই। এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে আজকের বাঁধন এবং ই বাঁধন পর্বে। মহানগরীর প্রিয় শ্রোতাদের বেশ কিছু কথামালা নিয়ে হাজির হয়েছি আজ। প্রথমেই যার লেখাটি পড়ছি, সেটি পাঠিয়েছেন সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাব, মাটিকাটা, ঢাকা থেকে। লিখেছেন, 18 নভেম্বরের পুরো মহানগর উপভোগ করলাম। আজকের ঢাকা এই দিনে জেগে ওঠা বাংলাদেশ ই বাঁধন সহ পুরো আয়োজন ছিল ভালো লাগার মতো। জুলাই আগস্ট বিপ্লবে সাইকেল চালাতে গিয়ে আহত ছোট্ট বাচ্চাটির কথা শুনে খুব মর্মাহত হলাম। ই বাঁধনে বন্ধুদের চিঠি এবং মেইলে সারা সপ্তাহের নানা আয়োজনের স্বাদ পেলাম। খুব ভালো লাগলো পর্বটি। 52 বাজার 53 পর্বে আমিরগঞ্জের বর্ণনা শুনলাম। বেশ ভালো তথ্য সমৃদ্ধ আয়োজন। শুভযাত্রা ট্রেন চলাচল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আপনাদের সকলের মঙ্গল কামনায় সকলকে শীতের পিঠা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সোহেল রানা হৃদয়, বেশ লোভনীয় আমন্ত্রণ, অনেক ধন্যবাদ তার জন্য। সেই সাথে ধন্যবাদ আপনার ভালো লাগার বিষয়ে জানিয়ে লেখা এই ইমেলের জন্য। আশা রাখি মহানগর এমনই ভালো লাগা দিয়ে সবসময় আপনাদের বিনোদন দিয়ে যাবে এবং আপনারাও মহানগরকে ভালোবেসে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এরপরে লেখাটি পাঠিয়েছেন মোহাম্মদ আলমাস আলী, সভাপতি সূর্যতরুণ বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, হৈমন্তী ভরে কুয়াশা মাখা মিষ্টি সকালের শুভেচ্ছা রইল। ঢাকা মহানগর কেন্দ্রিক প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের ই বাঁধন পর্বে অনেকদিন পর মেইল পাঠালাম। আশা করি আমার পাঠানো ইমেইল পড়া হবে। গত 18 নভেম্বর প্রিয় মহানগর অনুষ্ঠান শুনলাম, কিন্তু দুঃখের বিষয় শ্রোতাদের অনেক প্রিয় জীবন ও জীবিকা পর্বটি শুনতে পেলাম না। তাহলে এই পর্বটি কি আর প্রচার হচ্ছে না? দয়া করে জানাবেন। তবে 52 বাজার 53 পর্বে ঢাকার একটি রাস্তা আমিরগঞ্জ নিয়ে বিস্তারিত তথ্য জেনে ভালো লাগলো। আমি জীবন ও জীবিকা পর্বটি প্রচার করার অনুরোধ করছি এবং 52 বাজার 53 এই পর্বে ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোড সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মোহাম্মদ আলমাস আলী, সময়ের সাথে সাথে অনেক কিছুই তো পরিবর্তন হয়, তাই না? সেভাবেই আমাদেরও মহানগরে পরিবর্তন হয়েছে। পুরনো কিছু পর্ব বাদ হয়ে নতুন পর্ব যোগ হয়েছে। সেই ধারায় জীবন ও জীবিকা পর্বটি আপাতত বন্ধ আছে। আপনার অন্য অনুরোধের সাথে এ পর্ব পুনরায় চালু করার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। আপনাকে ধন্যবাদ, আর নিয়মিত লেখা পাওয়ার প্রত্যাশা রাখছি। এবারে লিখেছেন মোহাম্মদ আব্দুল লতিফ, সভাপতি জয় বাংলা বেতার শ্রোতা ক্লাব, নাপিতপাড়া, নওগাঁ থেকে।
পত্রের শুরুতে আমার সালাম এবং হৈমন্তী সকালে মিষ্টি শুভেচ্ছা নেবেন। আমি মহানগর ম্যাগাজিনের একজন অনেক পুরাতন এবং নিয়মিত শ্রোতা, কিন্তু কর্মব্যস্ততার কারণে লেখা হয়ে ওঠে না। দীর্ঘ বিরতির পর আজ আবারও প্রিয় ম্যাগাজিন মহানগরে লিখলাম। আশা করছি আমার লেখাটি পড়বেন। আমি মহানগরে একজন সংবাদপত্র বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই। মোহাম্মদ আব্দুল লতিফ কর্মব্যস্ততায় দীর্ঘ বিরতির পর আজ আবার লিখেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি মাঝে মাঝে এভাবেই একটু সময় বের করে মহানগরে লিখবেন। আর আপাতত যেহেতু জীবন ও জীবিকা পর্বটি প্রচার হচ্ছে না, তাই সংবাদপত্র বিক্রেতার সাক্ষাৎকার প্রচারের সুযোগ নেই। তবে আপনার অনুরোধটি সংরক্ষিত থাকবে। আগামীতে পর্বটির প্রচার আবার শুরু হলে তা বিবেচনায় রাখা হবে। মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতা শ্রোতা সংঘ, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, হেমন্তকে বরণ করি মৌ মৌ সব গন্ধে, মন ভরে যায় গেয়ে উঠি গানে আর ছন্দে। হে প্রিয় সুহৃদগণ, লিপি শুরুতেই রইল হৈমন্তী শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। গত 14ই নভেম্বর প্রাতে উঠেই মহানগর ম্যাগাজিন শোনার জন্য বসলাম। শুরুটা দারুণ হলেও পুরো 30 মিনিটের অনুষ্ঠানে গানে কবিতায় সকাল পর্বটি সময় নিল 12 মিনিট। এই পর্ব থেকে শেখার মতো তেমন কিছু পেলামও না, বরং এই পর্বে এত সময় না দিয়ে সুস্থ থাকুন পর্বটিতে অধিক সময় দিয়ে বিভিন্ন রোগ সম্পর্কিত তথ্য প্রচার করলে শ্রোতারা উপকৃত হবে। প্রযোজকের প্রতি অনুরোধ রইল প্রিয় ম্যাগাজিন প্রতি সুনজর দেওয়ার জন্য। মেহেদী হাসান মামুন, আপনার মতামত সম্বলিত ইমেলটির জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, নিশ্চয়ই তা বিবেচনায় থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদেরকে নিয়মিত লিখবেন। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন, মহানগর অনুষ্ঠানে প্রচারিত প্রিয় একটি পর্ব আজকের ঢাকা। এই পর্বটি পূর্বের সপ্তাহে শুধু শুক্রবার প্রচারিত হতো। অনুরোধ রেখেছিলাম প্রতিদিন এই আয়োজনে এই পর্বটি প্রচার করার জন্য। অবশেষে আমার অনুরোধে পর্বটি প্রতিদিনের আয়োজনে প্রচার করা হচ্ছে। সেজন্য ধন্যবাদ জানাই মহানগর কর্তৃপক্ষকে আমার অনুরোধ রাখার জন্য। মোহাম্মদ রাসেল শেখ, আমরা সবসময় আপনাদের অনুরোধগুলো প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এবং সুযোগ থাকলে সেটার বাস্তবায়নও করি। আশা করি এর মধ্য দিয়ে তা আরও একবার প্রমাণিত হলো। আপনার লেখার জন্য অনেক ধন্যবাদ। এবারে সংক্ষেপে কিছু লেখা পড়ছি। আফিয়া আহমেদ, উত্তরা, ঢাকা থেকে লিখেছেন, 52 বাজার 53 পর্বটি মিরপুরের পীরের বাগের নামকরণ বিষয় এবং প্রিয় মুখ পর্বে অভিনেত্রী কেয়া পায়েলের সাক্ষাৎকার শুনতে চেয়ে বাঁধন পর্বের সময় কমানো দুঃখজনক, এমন মতামত জানিয়েছেন। ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, গোপালগঞ্জ থেকে লিখেছেন, 4 নভেম্বর প্রচারিত অনুষ্ঠান ভালো লাগায় ধন্যবাদ জানিয়ে প্রিয় মুখ পর্বে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, দিনাজপুর থেকে গত 18 তারিখে জেগে ওঠা বাংলাদেশ পর্বে মন ছুঁয়ে গেছে এমন পরিবেশনা, গুলি উপহার দেওয়ার জন্য এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করেছেন সবগুলো আয়োজনের জন্য। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে জীবন জীবিকা পর্বে একজন ফুল বিক্রেতা এবং একজন মাছ বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। মোহাম্মদ আব্দুর রহমান, সভাপতি, ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাব, পাংশা, রাজবাড়ী থেকে নায়ক রুবেলের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুরোধ এবং মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, সেগুলো বিবেচনায় থাকবে। আর বন্ধুরা, আপনারা আমাদেরকে অবশ্যই লেখা পাঠাবেন, মনের কথাগুলো জানাবেন, অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য জানাতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া আমাদেরকে ইমেইল করতে পারেন। ঠিকানাটি হচ্ছে mohanogorbb@gmail.com। ইমেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে ই বাঁধন এবং চিঠির ক্ষেত্রে খামের উপর বাঁধন লিখতে কিন্তু ভুলবেন না। প্রিয় বন্ধুরা, মহানগরের বাঁধন এবং ই বাঁধন পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা, মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন অদিতি মহসিনের কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান। আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই।
অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সন্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সন্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণে হেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। মহানগরের আয়োজন থেকে অদিতি মহসিনের কণ্ঠে গান শুনছিলেন। প্রিয় শ্রোতা, এবারে 52 বাজার 53 গলি পর্বে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকার বিভিন্ন এলাকার অলিগলি এবং রাস্তার নামের পরিচিতি নিয়ে একটি কথিকা। আজকের বিষয় বাংলা বাজার। গ্রন্থন এবং উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। 52 বাজার 53 গলির শহর ঢাকা। বাংলা বাজার। ঢাকার প্রাচীন বাজারগুলোর নামের তালিকায় বাংলা বাজারের নাম আসে সর্বাগ্রে। ঢাকার ইতিহাস রচয়িতাদের অন্যতম জেমস টেলর তাঁর লেখা বই কোম্পানি আমলে ঢাকা নামক গ্রন্থে বাংলা বাজার সম্পর্কে লিখতে গিয়ে ঢাকার বাজার এবং গলিগুলোর প্রসঙ্গ প্রথম উল্লেখ করেন। তিনি জনশ্রুতির বরাত দিয়ে এভাবে উল্লেখ করেছেন, কোট, জনশ্রুতি এই যে এ শহরে প্রথমে আনকুট 52টি বাজার ও 53টি সড়ক ছিল এবং এ অবস্থা থেকে শহরটি একটি দীর্ঘ ও কিছুটা অসুবিধাজনক নাম 52 বাজার 53 গলি কোট আনকুট রূপে অভিহিত হয়। এগুলোর একটি বাংলা বাজার নামে আখ্যায়িত এবং এখনও বিদ্যমান আছে এবং আমার বিশ্বাস এটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটি প্রাচীনতম কেন্দ্ররূপে সারা দেশব্যাপী পরিচিত। এটি উল্লেখযোগ্য যে সমগ্র ষোড়শ এবং সপ্তদশ শতকের প্রথম পাদে বাংলা শহর নামে একটি শহর ছিল বলে প্রায়শই ইউরোপীয় পর্যটকগণ কর্তৃক বর্ণিত হয়েছে এবং তাদের অঙ্কিত মানচিত্রে দৃশ্যত ঢাকার অবস্থান স্থান পেয়েছে। ম্যাথড, হারবার্ট ও মন্ডেলসা, যারা প্রায় সমসাময়িককালের পর্যটক, তারাও বাংলা বাজার নিয়ে মন্তব্য করেছেন। জেমস রেনেল কোম্পানি আমলে সম্পাদিত তার জরিপ কাজেও বাংলা বাজার সম্পর্কে মন্তব্য করেছেন। এছাড়া ঢাকার ইতিহাস প্রণেতা যতীন্দ্রমোহন রায়, স্ট্যাপলটন, ব্র্যাডলি বার্ড প্রমুখ লেখকগণ ঢাকার বাংলা বাজারের প্রাচীনতা সম্পর্কে মন্তব্য করেছেন। 1503 সালে ভারতেমা কর্তৃক বাংলা এমন একটি স্থান হিসেবে বর্ণিত হয়েছে যা উর্বরতা ও সকল প্রকার প্রাচুর্যে পৃথিবীর যে কোনো শহরের সাথে প্রতিযোগিতা করতে পারে। তিনি আরও বলেন, এলাকাটি সমস্ত রকম জিনিসপত্রে এত প্রাচুর্যমণ্ডিত যে সেখানে মানুষের নিত্য ব্যবহার্য বা বিলাস বেসনের জন্য প্রয়োজনীয় কোনো দ্রব্যেরই অভাব নেই, কেননা সেখানে একই রকমভাবে সর্বপ্রকার পশু, পাখি, বলকারক, ফলমূল এবং প্রচুর শস্যপাতি ও সকল রকম মশলা দ্রব্য অত্যন্ত সুলভ। অনুরূপভাবে সুতি মিশ্রিত পশমি ও রেশমি বস্ত্রাদির প্রাচুর্য এত ব্যাপক যে আমার মনে হয় সমস্ত জিনিসের উৎপাদনের ক্ষেত্রে এর সমকক্ষ অন্য কোনো দেশ নেই। আসলে সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াসার সময় থেকে গোটা দেশটি বাঙ্গালা নামে পরিচিত হওয়ার পর যেসব বিদেশি বণিক ব্যবসার জন্য চট্টগ্রামে আসেন, তারা সেখানকার ব্যবসা কেন্দ্রকে বাঙ্গালা বলে চিহ্নিত করেন। পরবর্তীতে নদীপথে বর্তমান ঢাকার সদরঘাট এলাকার বাজারে যখন তারা কোনো কেনাবেচা করতে আসেন, তখন তারা এই বাজারকেও বাঙ্গালা বাজার বলে চিহ্নিত করেন। এভাবেই বাংলাদেশের ব্যবসা কেন্দ্র ভিত্তিক কেন্দ্রগুলো বিদেশিদের কাছে বাঙ্গালা নামে পরিচিতির পাশাপাশি স্থানীয়ভাবে বাঙ্গালা বাজার নামে পরিচিতি পেতে থাকে। সুলতানি বাংলার স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের নামে ঢাকার প্রাচীন নাম ইকলিম মুবারকবাদ বা মুবারক উজিয়াল এবং বাংলা বাজার সংলগ্ন নারিন্দাতে বিনোদ বিবির মসজিদ এ সময় এখানে একটি মুসলিম জনপদ ও কেন্দ্র গড়ে ওঠার ইঙ্গিত বহন করে। শুধু 52 বাজার 53 গলি দিয়েই ঢাকার পরিচয় নয়, বাংলা বাজারকে নিয়েও রয়েছে একটি লোকপ্রবাদ, আর সেটি হলো বাংলা বাজার ফুরিয়া কাইছি সাইলতা রইছে বাকি। সারা দেশে প্রচলিত প্রবাদের মর্ম হলো বাংলা বাজারের ব্যবসাতেও যে সফলতা লাভ করেছে সে পরিপক্ক মানুষ,
তার দ্বারা সাধারণ কোনো বিষয় অতিক্রম অত্যন্ত সহজ ব্যাপার। আজকের বাংলা বাজার সুলতানি এবং মুঘল ও কোম্পানি আমল সহ ঢাকার সুপ্রাচীন বাজার রূপেই সর্বমহলে সুপরিচিত। 20 শতকে এ বাংলা বাজার নামটিও পরিবর্তনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি। 1936 সালে বাংলা বাজার রোড নাম পরিবর্তন করে রাখা হয় পি.কে. রায় রোড। পরবর্তীতে এটিও পরিবর্তন করে রাখা হয় সুভাষ বোস রোড। কিন্তু জনগণ এসব নামকরণের থুরাই পড়ুয়া করে। তারা ঐতিহাসিক অনেক নামকেই স্বতঃস্ফূর্তভাবে রক্ষা করে চলেছে। বাংলা বাজার বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ বই ব্যবসায়ের বাজার এবং বৎসরব্যাপী স্থায়ী বইমেলা। সংলগ্ন সদরঘাট, নদীবন্দর ও ঢাকার সাথে নৌপথে সারা দেশের এবং দেশের বাইরের নৌ যোগাযোগের প্রাচীন ঐতিহ্য আজও বহন করে চলেছে। প্রিয় শ্রোতা, শুনছিলেন 52 বাজার 53 গলি পর্বটি। আমন্ত্রণ জানাচ্ছি শুভ যাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি ট্রেনের সময়সূচি। সুবর্ণ এক্সপ্রেস 701 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7:30 চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর 12:25। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4:30 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9:25। পারাবত এক্সপ্রেস 709 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6:30 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা 1টায়। অন্যদিকে পারাবত এক্সপ্রেস 710 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা 3:30 সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 10:15। কক্সবাজার এক্সপ্রেস 813 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর 12:40 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 9:10। অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস 814 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত 10:30 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল 6:40। সুন্দরবন এক্সপ্রেস 725 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত 9:45 খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় সকাল 5:10। অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস 726 নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল 8:15 ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা 3:30। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সাবধানে পথ চলুন। আপনাদের যাত্রা শুভ হোক এমন প্রত্যাশা মহানগরের আয়োজন থেকে। আয়োজনের শুরুতেই আমরা বায়ু দূষণ নিয়ে কথা বলেছি এবং এর ক্ষতিকর প্রভাব নিয়েও জেনেছি। তাই কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়নের দিকে নজর দিতে হবে। আসুন আমরা এই বিষয়ে সচেতন হই। প্রিয় বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে মহানগরের আয়োজন থেকে। জানিয়ে যাই শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম-ই এলাহি। উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া এবং আমি খান নজম-ই এলাহি। প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাশেদুল ইসলাম। প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম। তত্ত্বাবধানে শাহনাজ বেগম। এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।